তোদেরকে 2 মিনিট টাইম দিলাম। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ডালে যে কি হয় সেটা বুঝতে পারবি। ওরে রে, ভয় পাইছি রে, ভয় তো পুরো শরীর কাঁপতেছে। স্যার, আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল একবারে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মানে আমি আপনাদের সাথে যাবো না। গাড়ি থামান, ড্রাইভার সাহেব গাড়ি থামান বলতেছি। আপনারা কি করতেছেন? গাড়ি থামান, যাবো। তুমি আমাকে বাবলু সেজে কেন ধোকা দিচ্ছ বলো? না মানে তুমি এই ছবি কোথায় পেলে? মানে আমি এই বিয়ে করছি না। আপনি আমাকে ধোকা দিয়েছেন, আমি এই বিয়ে করবো না। আপনারা আসতে পারেন। এই যে ছবিটা দেখেন, এই যে এখানে যে ভদ্র মহিলা, ওনাকে চিনতে পেরেছেন? আমি তো ট্রিটমেন্ট করছি, অনেক বাহানা করে প্রতিদিন মেডিসিনও খাওয়াচ্ছি। আমার মন বলছে মা, আস্তে আস্তে তার সবকিছু মনে পড়ছে। টাকা কি আসলেই সব, নাকি ভালোবাসার টানে কোটিপতিও হতে পারে রাস্তার সাধারণ চাওয়ালা? দুনিয়া টাকার গোলাম নাটকের 13 নম্বর পর্ব দেখে তো আমাদের সবার মাথায় হাত। একদিকে ঋতুর সেই ড্যাশিং লুক, কাঁচা বাজারে শাহরুখ কাজলের মতো রোমান্টিক সাইকেল রাইড, আর তার ঠিক পরপরই গোলামের ওপর হওয়া সেই রহস্যময় হামলা। 14 নম্বর পর্ব কবে আসবে এবং কি হতে যাচ্ছে 14 নম্বর পর্বে? কিন্তু গল্পের আসল টুইস্ট তো লুকিয়ে আছে ভিডিওর একদম শেষে। বাবলু চাওয়ালার আড়ালে লুকিয়ে থাকা কোটিরপতি শেজাদ চৌধুরীর এমন এক অতীত সামনে আসলো যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিয়েছে। আর 14 নম্বর পর্বে যা ঘটতে যাচ্ছে তা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আজকের এই ধামাকাদার পর্বটি এবং আগামী পর্বের সেই গোপন রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তবে তার আগে আজকের এই দুর্দান্ত পর্বটি আপনারা কে কোন জেলা থেকে বা দেশের বাইরে কোন জায়গা থেকে দেখছেন এখনই কমেন্ট বক্সে লিখে জানান। দেখি আমাদের সাথে কোন জেলার বন্ধুরা সবচেয়ে বেশি যুক্ত আছেন। 13 নম্বর পর্বের শুরুতেই দেখা যায় ফাতেমা কঠিন গলায় বলছে, সামান্য এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে? আর আমি সেজাদের ওয়াইফ, আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একবার ভাবুন তো সেজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ওর যদি স্মৃতিশক্তি ফিরে আসে আপনার কি অবস্থা করবে? দাউদ খান ভয় পেয়ে বলে, দেখো হ্যাঁ আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। ফাতেমা আবার হুঙ্কার দিয়ে বলে, এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। সেজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার সেজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো, বুঝতে পেরেছিস? ফাতেমা চলে যাওয়ার পর দাউদ খান মনে মনে প্রতিশোধের আগুনে জ্বলে উঠে বলে, আজ তোরা সুযোগ পেয়ে আমাকে অস্ত্র তাক করে খুব বাহাদুরি দেখাচ্ছিস তাই না? এর উচিত জবাব তো আমি তোদের দেবই, তোদের বুঝিয়ে দেব আমি কি জিনিস। সিন 2, অতীত জানার কৌতূহল ও গোলামের প্রশ্ন। এরপর ড্রয়িং রুমে গোলাম আর আচ্ছা, ভাবির এক্স হাজবেন্ড আর শেজাদ চৌধুরীর দুজনের চেহারাই তোমার মতো দেখতে তাই না? রাস্তাঘাটে তোমাকে শেজাদের লোকেরা শেল্টার দেয়, কাহিনী কোনোটাই আমার মাথায় ঢুকছে না। ম্যাডাম, ভাবির এক্স হাজবেন্ড আর শেজাদ চৌধুরী একজন একই ব্যক্তি, বুঝছেন? আসলেই ভাবি তো সময় পেলে আমারে ধরে ধরে কাহিনী শোনায়। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু ভাবি তো বস্তিতে থাকতো, শেজাদ চৌধুরী তাকে কেন বিয়ে করলো? শেজাদ চৌধুরী অনেক কোটিপতি একজন লোক, ভাবিরে প্রথম দেখায় খুব প্রেমে পড়ে গেছিল, আর এই কারণে ভাবিরে পটানোর জন্য সে চাওয়ালা সেজে ওই এলাকায় ঘুইরা বেড়াইতো। গোলাম, কোথায় যাচ্ছ তুমি? ম্যাডাম, একটু বাজারে যাইতেছিলাম। তোমাকে না বলেছি যে তুমি এই বাড়ির আর কোনো কাজ করবে না? ম্যাডাম, আমি তো কাজের ছেলে, কাজকাম করতে তো ভালো লাগে, আমার খারাপ তো লাগে না। কিন্তু আমার কাছে তো খারাপ লাগে, তুমি আমার স্বামী, এই ঘর মোছা রান্না করা এসব তুমি আর করবে না, এগুলোর জন্য তো মনির চেঁচা আছে। মনির চেঁচা হেরে দিয়ে কোনো কাজ হইব না, এরে যদি বাজারে পাঠাই বাইছা বাইছা পচা যত সবজি আছে এগুলো নিয়ে আসবো, তার থেকে ভালো আমি যাই, আমার মতো বাজার কেউ করতে পারবে না। আচ্ছা, তার মানে তুমি যাবেই তাই তো? ঠিক আছে, তাহলে আমিও যাব। আপনিও যাইবেন? হ্যাঁ চলেন।
এরপর ফাতেমা গোলামের সাইকেলের পেছনে বসে রোমান্টিক স্টাইলে বাজারে যায়। বাজারে যাওয়ার পর সাফিস নামের একজন দাউদ খানের লোককে ফোন দিয়ে বলে, হ্যালো ম্যাডাম, আপনার ছেলে তার ছোট বউয়ের সাথে রোমান্টিক ভাবে ঘুরে বেড়াচ্ছে। একই সাইকেলে তারা শাহরুখ কাজলের মতো ঘুরতেছে। বাজারে পেঁপে বিক্রেতার সাথে গোলামের তর্ক। মামা, পেঁপে টাটকা হবে তো? আবার জিগায়। দেখতেছেন না একদম ফ্রেশ, খাইলেই বুঝবেন। দাম 90 টাকা। এই মিয়া, কি করেন? 90 টাকা রাখা যাবে মানে? গতকালকে নিয়ে গেলাম 80 টাকা করে, এখন 90 টাকা। আচ্ছা বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য অন্য দোকানে যাওয়ার কি দরকার? ফকিরের বাচ্চা, দেখ ম্যাডামের দিলটা কত বড়। আইছি আমার জমিদারটা, টাকা টাকা করতাছে, আমার কি খাইয়া দেয়া কাম নাই? গোলাম, কি করছো? মাত্র 10 টাকার জন্য তুমি কেন? শালা 2 টাকার গোলাম কোথাকার। আইছি আমাকে মাঝে মধ্যে জ্ঞান দিতে। তখনই সেজাদের বডিগার্ডরা এসে দোকানদারকে কলার ধরে টেনে নামায় এবং মারতে মারতে বলে, পেঁপে দিয়ে তোরে এমন জায়গা দিয়া ভইরা দিব, বাপদাদার নাম ভুইলা যাবি। দোকানদার কান ধরে মাফ চায় এবং বডিগার্ডরা গোলামকে দেখিয়ে বলে, স্যারের কাছে মাফ চা হারামজাদা। দোকানদার গোলামের পা ধরে বলে, স্যার আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন স্যার। সেদিন আমার প্রিয়াকে দাউদ খানের লোকেরা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর সেজাদ তার সুইস ব্যাংকের টাকার বিনিময়ে আমাদের প্রিয়াকে উদ্ধার করেছে। সেজাদ পাসওয়ার্ড দিয়েছে, মানে আমার সেজাদের স্মৃতি ফিরে আসছে। 100% আমি শিওর বৌমা। না মা, এখনো প্রপার স্মৃতি ফিরে আসেনি, তবে অল্প অল্প করে তার সবকিছুই মনে পড়ছে। আমি তো ট্রিটমেন্ট করছি অনেক বাহানা করে, প্রতিদিন মেডিসিনও খাওয়াচ্ছি। আমার মন বলছে মা, আস্তে আস্তে তার সবকিছুই মনে পড়ছে। তুমি আমার একমাত্র ভরসা বৌমা। আমি জানি তুমি আমার সন্তানকে ঠিক করতে পারবে। আমার সেজাদ ঠিক হলেই শুরু হবে আসল খেলা। এই সুন্দরী, একা নাকি? বয়ফ্রেন্ডকে কল দেওয়া হচ্ছে। আজকে বয়ফ্রেন্ডের ছুটি, আজকে তুমি আমাদেরকে সময় দিবে, তুমি সাথে চলো। এই ওটা নিশিতা না? হ্যাঁ, কয়েকটা বখাটে ছেলে তো ওকে হ্যারেস করছে। গোলাম তুমি যাও, তোমার ওই শাহজাদের লোক ওদের সামনে যাও, তোমাকে দেখলেই দেখবো ওদের প্যান্ট এমনি ভিজে গেছে। এই কি হইতাছে এখানে? কি তুই? আমি সেজাদ, তোদেরকে 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ঢাললে যে কি হয় সেটা বুঝতে পারবি। মারামারি স্যার, দেখেন না এই বখাটে ছেলেগুলো আমার বোনকে ইভটিজিং করলো। অ্যারেস্ট হিম মানে? আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই ওরে গাড়িতে তোলো। স্যার আপনি আমারে ধরছেন বুঝলাম, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল ছেড়ে দিলেন কেন? আপনারা কোন থানার পুলিশ? ড্রাইভার, ডানি ফ্লাইওভারে চল। তাহলে সেজাদকে কারা নিয়ে গেল? আসসালামু আলাইকুম স্যার। আমি? আপনি? জি স্যার আমি। আপনারা পুলিশ দিয়ে আমারে এখানে নিয়ে আসছেন কেন? সরি স্যার, আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারি যে আপনি আমার আন্ডারে আছেন। কেন আনছেন? আর আমি কোথায়? এটা স্যার আপনারই একটা বাংলো, এখানে আপনার অনেক স্মৃতি, গুরুত্বপূর্ণ কথা আছে স্যার। তার আগে আপনি আমাকে বলেন, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনছি তো। আপনি যে ভাবির লোক, ওই যে তার এক্স হাজবেন্ড সেজাদ চৌধুরী, নাকি ওনারই হয়তোবা কিছু একটা হবেন। তার মানে আপনার অতীতের কোনো কথাই মনে নেই? স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার পিএস, আমি আপনার বিশ্বস্ত সহযোগী। এই যে ছবিটা দেখেন, ওনাকে চিনতে পেরেছেন? উনি আপনার মা। মনে পড়ছে না স্যার? স্যার 2024 সালের কথা আপনার মনে পড়ে? চট্টগ্রামের কথা। আপনি আমি মিশনে ছিলাম, আমরা দাউদ খানকে মারার জন্য প্ল্যান করেছিলাম। ফাতিমা ম্যাডামের কথা আপনার মনে পড়ে? ফাতিমা ম্যাডাম যে আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও তাকে ভালোবাসতেন। সে খুব গরিব ছিল, আপনি গরিব সেজে তাকে বিয়ে করতে গিয়েছিলেন। প্লিজ কিছু একটা মনে করার চেষ্টা করুন। ভাই আমার, আপনাদের এই জিনিস মনে করতে করতে আমার জীবনটা একদম টানা টানা হয়ে গেছে। আমারে আমার মতো থাকতে দেন। আচ্ছা ভাইয়া, একটা কথা জানার ছিল, সেজাদ চৌধুরী যে বাবলু সেজে ফাতেমা ম্যাডামরে বিয়ে করতে চাইছিল, পরে কি বিয়েটা হয়েছিল? কাহিনীটা খুইলা বলেন নাকি আমি চলে যাবো? ঠিক আছে স্যার, বলছি। গল্পটি চলে যায় 2024 সালের ফ্ল্যাশব্যাকে। বস্তির বিয়ে বাড়ি। বাবলু, যে কিনা সেজাদ, বর সেজে এসেছে। শালিকা ও ফাতেমার ভাইয়েরা গেট আটকে 5,000 টাকা দাবি করে। বাবলু গরিব সেজে বলে, সামান্য চাওয়ালা, এত টাকা বাপের জন্মে একসাথে চোখে দেখি নাই। অবশেষে 2,000 টাকা দিয়ে সে ভিতরে ঢোকে। কিন্তু বিয়ের মণ্ডপে বসার পরই ফাতেমা হাতে একটি ছবি নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢোকে এবং চিৎকার করে বলে,
তুমি সেজাদ চৌধুরী হয়ে কেন বাবলু সেজে আমার সাথে ধোকা দিচ্ছ? আমি এই বিয়ে করব না। সেজাদ বোঝানোর চেষ্টা করে যে তার রাস্তা ভুল হলেও উদ্দেশ্য ঠিক ছিল, সে ফাতেমাকে ভালোবাসত। পিএসও এসে বোঝায় পৃথিবীতে ধনী ছেলে গরিব সেজে বিয়ে করতে আসার নজির বিরল, কিন্তু ফাতেমা সাফ জানিয়ে দেয়, সরি, আমি বিয়ে করতে পারবো না, আপনারা যান। বন্ধুরা, ফাতেমা ও সেজাদ চৌধুরীর অতীতের এই ক্ষতবিক্ষত ইতিহাস জানার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, 14 নম্বর পর্বে কি ঘটতে চলেছে? আমাদের প্রথম অনুমান অনুযায়ী এই অতীতের গল্প শুনতে শুনতে গোলামের মাথায় প্রচন্ড চাপ সৃষ্টি হবে এবং আগামী পর্বের শুরুতেই ঘটবে নাটকের সবচেয়ে বড় মিরাকল। হ্যাঁ, গোলামের স্মৃতিশক্তি 100% ফিরে আসবে, কিন্তু সেজাদ চৌধুরী এখনই নিজের আসল রূপ প্রকাশ করবে না। চারপাশে ষড়যন্ত্রের জাল দেখি সে গোলাম হিসেবেই অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। এদিকে ফাতেমা যখন জানবে পুলিশ গোলামকে অ্যারেস্ট করেনি, তখন সে ধরে নেবে দাউদ খানই প্রতিশোধের জন্য গোলামকে কিডন্যাপ করেছে। ফাতেমা তার পুরো গ্যাং নিয়ে দাউদ খানের আস্তানায় হানা দেবে এবং তার কলার চেপে ধরে গোলামের খোঁজ চাইবে। এই ভুল বুঝাবুঝির কারণে দাউদ খান ও ফাতেমার মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে। ঠিক এই সময়ে আড়াল থেকে কোটি টাকার ক্ষমতা ব্যবহার করে ঘুঁটি চালবে সেজাদ চৌধুরী। সে দাউদ খানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে এবং অবৈধ ব্যবসায়ী পুলিশের রেড দেওয়াবে। দাউদ খান বুঝতেও পারবে না তার পতন কি ঘটাচ্ছে। পর্বের শেষে সেজাদ আবার রক্তাক্ত গোলাম সেজে ফাতেমার সামনে ফিরে আসবে এবং ফাতেমা সব রাগ অহংকার ভুলে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলবে। কিন্তু সেজাদ মনে মনে প্রতিজ্ঞা করবে, সব শত্রুকে ধ্বংস না করা পর্যন্ত সে আসল পরিচয় দেবে না। পরবর্তী সব পর্বের আগাম আপডেট ও নিখুঁত বিশ্লেষণ পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ঠিক আছে, চলুন এই অংশটি আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আর যদি আমরা সম্পূর্ণ ভিন্ন এক কোণ থেকে গল্পটা মেলাই, ধরা যাক 14 নম্বর পর্বের শুরুতে গোলামের স্মৃতি আংশিক ফিরল, কিন্তু সে নিজেকে সেহজাদ হিসেবে মানতে অস্বীকার করল। সে ভাববে এই কোটিপতি সেহজাদ আসলে একটা গরিব মেয়ের আবেগ নিয়ে খেলা করা ধোঁকাবাজ। এক তীব্র অপরাধ বোধ থেকে সেহজাদ নিজের পরিচয় লুকিয়ে রাখবে এবং ফাতেমার পায়ের নিচের গোলাম হয়ে জীবনের সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাইবে। ফাতেমা এদিকে রুদ্রমূর্তি ধারণ করে দাউদ খানের আস্তানায় গিয়ে তার কপালে পিস্তল ঠেকিয়ে হুঙ্কার দিয়ে বলবে, আমার গোলামকে যদি 24 ঘন্টার মধ্যে ফেরত না দিস, তাহলে তোর এই পুরো রাজত্ব আমি ছাই করে দেব। দাউদ খান ফাতেমার এই ভয়ঙ্কর রূপ দেখে প্রথমবার ভয় পেয়ে যাবে এবং গোলামকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেবে। কিন্তু সেহজাদ তার গোপন আন্ডারগ্রাউন্ড পাওয়ার অ্যাক্টিভেট করে ফাতেমার জন্য এক অদৃশ্য ঢাল হয়ে দাঁড়াবে। দাউদ খানের সব গুন্ডারা এক এক করে নিখোঁজ হতে শুরু করবে। অবশেষে গোলাম যখন অক্ষত অবস্থায় ফিরে আসবে, ফাতেমা কাঁদতে কাঁদতে বলবে, তোকে ছাড়া আমি একদম একা হয়ে গিয়েছিলাম গোলাম, তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না। আর তখনই নাটকের শেষ দৃশ্যে আসবে আসল থ্রিলার। দাউদ খান যখন দেখবে সে ফাতেমার সাথে পেরে উঠছে না, তখন সে ফাতেমার বাড়ির বিশ্বাসী লোক মনি চাচাকে টাকা দিয়ে কিনে নেবে এবং ফাতেমার খাবারে বিষ মিশিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর নীল নকশা তৈরি করবে। আর এই টানটান সাসপেন্সের মধ্য দিয়েই শেষ হবে 14 নম্বর পর্ব। বন্ধুরা, আগামী 14 নম্বর পর্বটি যদি এই ডার্ক এবং ইমোশনাল স্টাইলে এগিয়ে যায়, তবে তা হবে পুরো সিরিজের অন্যতম সেরা একটি পর্ব। তুমি ফাতেমা ম্যাডামের খাবারে বিষ মেশানোর প্ল্যান করেছো, কিন্তু তুমি এটা ভুলে যেও না, আমি কিন্তু সব দেখছি। মনু চাচা ভয়ে কাঁপতে কাঁপতে তখন পায়ে ধরে মাফ চায়। গোলাম বলে, ঠিক আছে, তোমাকে আর আমি কিছু বলবো না, কিন্তু তোমাকে এখন দাউদ খানের সব গোপন প্ল্যান আমার কাছে এসে বলতে হবে। এই টানটান সাসপেন্সের মধ্য দিয়েই শেষ হবে আজকের দৃশ্য। কেমন লাগলো আপনার এই মন গড়া স্ক্রিপ্ট? এরপর আরেকটি নতুন দৃশ্যে দেখা যায় ফাতেমা দাউদ খানের ঠিক মুখোমুখি হয়েছে। তার হাতে দাউদ খানের সমস্ত কুকীর্তির প্রমাণ। ফাতেমা কঠিন গলায় দাউদকে বলছে,
এই সেই প্রমাণ যা তোমাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলার জন্য যথেষ্ট। তোমার ক্ষমতার অহংকার আজ ধুলোয় মিশে গেছে। বলো, এখন তোমার শেষ চাল কি? দাউদ খান থতমত খেয়ে যায়, সে কোনো জবাব দিতে পারে না। ঠিক এমন সময় আড়াল থেকে শেজাদ চৌধুরী আবার কোটিপতি শেজাদ হিসেবে নিজের ফোন দিয়ে দাউদ খানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। দাউদ খান বুঝতেও পারে না যে তার এই পতনের পেছনে কার হাত রয়েছে। সেভাবে ফাতেমা এসব করছে, কিন্তু আসল খেলাটা খেলছে স্বয়ং শেজাদ। এদিকে শেজাদের মা ও ছোট বৌমা প্রিয়াও জানতে পারে যে গোলাম ফিরে এসেছে। মা হয়তো গোলামের চোখের গভীরতা দেখে ফিসফিস করে বৌমাকে বলবেন, আমার ছেলে স্মৃতি ফিরে এসেছে বৌমা, কিন্তু সে আজ ফাতেমার ভালোবাসার গোলাম হয়ে গেছে। ঠিক তখনই নাটকের শেষ দৃশ্যটিতে এক চরম সাসপেন্স তৈরি হবে। দাউদ খান যখন দেখবে সে ফাতেমার সাথে পেরে উঠছে না, তখন সে ফাতেমার বাড়ির বিশ্বাসী লোক মনির চাচাকে টাকা দিয়ে কিনে নেবে এবং ফাতেমার খাবারে বিষ মিশিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর নীল নকশা তৈরি করবে। আর এই টানটান সাসপেন্সের মধ্য দিয়েই শেষ হবে 14 নম্বর পর্ব। বন্ধুরা, দুনিয়া টাকা ঠিক আছে, তাহলে শুনুন, এই নাটকের আরেকটি নতুন দৃশ্য সংযোজন করছি। পরবর্তী দৃশ্যে দেখা যায় দাউদ খানের লোকেরা ফাতেমা এবং গোলামকে একটি পরিত্যক্ত গুদামে বন্দী করে রেখেছে। দাউদ খান এসে অহংকার করে বলছে, এইবার তোদেরকে বাঁচানোর কেউ নেই, তোরা আমার কি করতে পেরেছিস? আজ তোদেরকে আমি দুনিয়া থেকেই সরিয়ে দেব। ফাতেমা কঠিন গলায় প্রতিবাদ করে বলে, দাউদ, তুই ভুলে যাচ্ছিস, পাপের শাস্তি তোকে পেতেই হবে, আর আমার বিশ্বাস আমার সেজাদ ঠিকই তোকে উচিত শিক্ষা দেবে। ঠিক তখনই বাইরে সাইরেন বেজে ওঠে এবং পুলিশ চারপাশ থেকে গুদামটি ঘিরে ফেলে। সেহাজাদের বিশ্বস্ত পিএস এসে দাউদ খানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় এবং দাউদের অবৈধ ব্যবসাগুলোর উপর পুলিশের রেড দেওয়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেলে। ফাতেমা অবাক হয়ে উপলব্ধি করে যে তার পাশে থাকা গোলামই আসলে পর্দার আড়ালের আসল ক্ষমতার মালিক। এই নাটকের পরবর্তী পরিস্থিতি নিয়ে আপনি আর কি দেখতে চান, জানান। ঠিক আছে, শুনুন, এই নাটকের আরো একটি নতুন দৃশ্য সংযোজন করছি। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফাতেমা ড্রয়িং রুমে একা বসে আছে। চারপাশের জটিল পরিস্থিতিতে সে খুব চিন্তিত। ঠিক তখনই গোলাম তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি গভীর কথা বলে, যা একদমই গোলামের চরিত্রের সাথে যায় না। গোলাম শান্ত কণ্ঠে বলে, ভয় পেও না ম্যাডাম, অন্ধকার যতই গভীর হোক, ভোরের আলো তো ফুটবেই। ফাতেমা অবাক হয়ে গোলামের দিকে তাকায় এবং বলে, তুমি কে গোলাম? তুমি আসলে যা দেখাও তার চেয়েও অনেক গভীর। গোলাম তখন হাসি মুখে তার বোকা বোকা ভাবটা ফিরিয়ে আনে এবং বলে, ম্যাডাম, আমি তো সামান্য চাওয়ালা, আপনারা বেশি ভাবছেন। এই রহস্যময় দৃশ্যটির পরে আপনারা নাটকে আর কি দেখতে চান, জানান। শুনুন, এই নাটকের আরো একটি নতুন দৃশ্য সংযোজন করছি। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফাতিমা তার অফিসে কোনো একটি গোপন ফাইল ঘাঁটছে। হঠাৎ করে তার চোখ পড়ে যায় একটি বড় অঙ্কের দুর্নীতির তথ্যের উপর। ঠিক তখনই গোলাম সেখানে এসে প্রবেশ করে এবং বলে, ম্যাডাম, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? ফাতিমা গোলামের দিকে তাকায় এবং ফাইলটি বন্ধ করে বলে, আজ তোমাকে আমি আরো ভালোভাবে চিনতে পারছি গোলাম, তুমি যেন এই অফিসের সব ঘটনারই খোঁজ রাখো। গোলাম তখন হাসি মুখে তার বোকা বোকা ভাবটা ফিরিয়ে আনে এবং বলে, ম্যাডাম, আমি তো সামান্য চাওয়ালা, আপনারা বেশি ভাবছেন। এই রহস্যময় দৃশ্যটির পরে আপনারা নাটকে আর কি দেখতে চান, জানান। ভোরের আলো তখনও ফোটেনি, কিন্তু দাউদ খানের গোপন বাংলোর চারপাশে এক অদ্ভুত উত্তেজনা। ফাতেমা তার বিশ্বস্ত বডিগার্ডদের নিয়ে প্রস্তুত, কারণ সে জানতে পেরেছে তার গোলামকে এই বাংলোতেই লুকিয়ে রাখা হয়েছে। দাউদ খান যখন দেখল ফাতেমা তার আস্তানায় হামলা করতে আসছে, তখন সে নিজের আত্মরক্ষা করার জন্য বাড়ির বিশ্বস্ত লোক মনি চাচাকে টাকার বিনিময়ে কিনে নেবার শেষ চাল চালে। এদিকে ফাতেমা যখন দাউদ খানের বাংলোর প্রধান ফটক গুড়িয়ে ভেতরে ঢুকে, ঠিক তখনই মনু চাচা ফাতেমার পানির গ্লাসে বিষ মিশিয়ে দেয়। ফাতেমা সেই পানি খাবার ঠিক পূর্ব মুহূর্তে গোলাম এসে তাকে আটকে দেয় এবং বলে, ম্যাডাম, এই পানি খাবেন না, এর মধ্যে বিষ মেশানো রয়েছে। ফাতেমা হতবাক হয়ে গোলামের দিকে তাকায়, যার মধ্যে সেদিন রাতে মনু চাচার সাথে কথোপকথন করার স্মৃতি ভেসে ওঠে। ঠিক তখনই সাইরেন বেজে ওঠে এবং পুলিশ বাংলোর চারপাশ থেকে ঘিরে ফেলে।
শেহজাদের বিশ্বস্ত পিএস এসে দাউদ খানের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টস ফ্রিজ করে দেয় এবং দাউদের অবৈধ ব্যবসাগুলোর উপর পুলিশের রেড দেওয়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেলে। দাউদ খান যখন বুঝতে পারে যে তার পতনের পেছনে শুধুমাত্র ফাতেমা নয় বরং পর্দার আড়ালে এক বিশাল ক্ষমতার হাত রয়েছে, তখন সে ভয়ে কাঁপতে থাকে। ফাতেমা গোলামের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে, আজ তুমি যদি সময় মতো না আসতে তবে আমার জীবন আজকে শেষ হয়ে যেত। বলল, আমি তোমার জন্য কি করতে পারি? গোলাম তখন মৃদু হেসে বলে, ম্যাডাম, আমি তো সামান্য চাওয়ালা, আপনারা বেশি ভাবছেন। এখন চলুন, আমাদেরকে পুলিশের সাথে গিয়ে দাউদ খানের বিরুদ্ধে জবানবন্দি দিতে হবে। এই ঘটনার পর ফাতেমা ও গোলামের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছায়। ফাতেমা বুঝতে পারে যে আপাত দৃষ্টিতে যে মানুষটিকে সে খুব সাধারণ মনে করেছিল তার ভেতরে লুকিয়ে আছে এক সাহসী বীর। এদিকে দাউদ খানের বিচার প্রক্রিয়া শুরু হয় এবং তার অপরাধের জন্য তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। বিচারের রায় শুনে ফাতেমার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে এবং সে গোলামের দিকে তাকিয়ে একটি কৃতজ্ঞতার দৃষ্টি ফেলে। এই ঘটনার পরই নাটকে আসে এক বড় জাম। কয়েক মাস কেটে গেছে। শেহজাদ চৌধুরী এখন পুরোপুরি সুস্থ এবং তার ব্যবসা বাণিজ্য আরো প্রসারিত করেছে। ফাতেমাও তার পাশেই দাঁড়িয়ে তাকে সহযোগিতা করছে এবং সেও সমাজের জন্য বেশ কিছু ভালো কাজ শুরু করেছে। একদিন হঠাৎ করে তাদের বাড়িতে হাজির হয় মনু চাচা, যে এখন একদম বদলে গেছে। সে ফাতেমা ও শেজাদের কাছে ক্ষমা চায় এবং বলে যে সে আর কোনোদিন কোনো খারাপ কাজে জড়াবে না। ফাতেমা তাকে মাফ করে দেয় এবং শেজাদ তাকে নিজেদের প্রতিষ্ঠানে একটি সাধারণ চাকরি দিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ করে দেয়। নাটকের এই মিষ্টি সমাপ্তি দেখে দর্শকরাও খুব খুশি হয়। কেমন লাগলো আপনার এই নাটকীয় স্ক্রিপ্ট? বুঝতে পেরেছি। কোনো মতামত না চেয়ে আমি আপনার জন্য সম্পূর্ণ ভিন্ন ঘরানার এবং দীর্ঘ একটি স্ক্রিপ্ট তৈরি করছি, যা একটানা পড়তে 15 মিনিট লাগবে। আপনি শুনে যান। ঝুম বৃষ্টির রাত, একটি প্রাচীন নির্জন বাড়ির সামনে এসে থামল একটি কালো গাড়ি। গাড়িটি থেকে নামল এক অচেনা যুবক। তার গায়ে দামি কোট, কিন্তু চোখে এক অজানা বিষণ্ণতা। অনেক বছর পর সে তার জন্মভূমিতে ফিরেছে। বাড়িটির প্রতিটি কোণায় তার শৈশবের স্মৃতি মিশে আছে, কিন্তু এখন সবকিছু কেমন যেন অচেনা লাগছে। ভেতরে পা দিতেই সে দেখতে পেল তার পরিবারের কয়েকজন সদস্যকে। তাদের মুখে কোনো আনন্দের ছোঁয়া নেই, বরং একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। যুবকটি বুঝতে পারল এই বাড়িতে কোনো এক বড় ষড়যন্ত্র চলছে, যার সাথে যুক্ত আছে তারই আত্মীয়রা। সে নিজেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিল এবং ছায়া হিসেবে কাজ শুরু করল, যাতে সত্যটা সবার সামনে নিয়ে আসা যায়। গল্পের দ্বিতীয় ধামাকাদার টুইস্ট আসবে যখন সে আবিষ্কার করবে তার বাবার মৃত্যুর পেছনেও রয়েছে ওই একই চক্র। 15 মিনিট ধরে এই নাটকীয় কাহিনী এক নতুন মোড় নেবে এবং দর্শককে এক অদ্ভুত সাসপেন্সে ফেলে দেবে। বুঝতে পেরেছি। আমি এখন একটি বড় এবং রহস্যময় স্ক্রিপ্ট পড়ে শোনাবো, যা একটানা পড়তে সময় লাগবে। আর যেহেতু একটানা পড়ার অনুরোধ করেছেন, আমি সেভাবেই পড়ার চেষ্টা করব। শুনুন। রাতের আঁধারে ঘেরা একটি পুরনো বাড়ি। চারিদিকে শুনশান নীরবতা, যেন কোনো অজানা আতঙ্ক লুকিয়ে আছে প্রতিটি কোণায়। গাড়ির হেডলাইটের আলোয় ভেসে উঠল বাড়ির বিশাল লোহার ফটক। গাড়িটি থেকে নামল একটি ছায়া মূর্তি, যার মুখটা আবছা অন্ধকারে ঢাকা। অনেক বছর পর সে তার শেকড়ের খোঁজে ফিরেছে। বাড়িটির প্রতিটি ধূলিকণার সাথে তার নাড়ির টান। ভেতরে পা দিতেই সে দেখতে পেল তার পরিবারের কিছু মুখ। তাদের চোখগুলো যেন কোনো এক আতঙ্কে বিমর্ষ, কারো মুখে নেই কোনো হাসির ঝলক। সে বুঝতে পারল এই বাড়িতে তার পদার্পণ কারো কাম্য নয়। সে নিজের আসল পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিল, যাতে সে ষড়যন্ত্রের জাল ভেদ করতে পারে। গল্পের মোড় ঘুরে যাবে যখন সে জানতে পারবে তার বাবার মৃত্যুর পেছনে রয়েছে তারই পরিবারের কেউ। এইভাবে শুরু হবে এক মনস্তাত্ত্বিক খেলা, যার প্রতিটি পদক্ষেপেই অপেক্ষা করছে নতুন নতুন রহস্য। দিনের পর দিন কেটে যায়। শেহজাদ চৌধুরী, যিনি গোলামের ছদ্মবেশে আছেন, তিনি পরিবারের প্রতিটি সদস্যের ওপর কড়া নজর রাখেন। তিনি বুঝতে পারেন যে দাউদ খান নামে একজন দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী এই পরিবারের সর্বস্ব লুটে নিতে চাইছে। শেহজাদ তার কোটি টাকার ক্ষমতা ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড থেকে দাউদ খানের প্রতিটি চাল ভণ্ডুল করে দিতে শুরু করে। দাউদ খান ভাবতে থাকে যে তার সমস্ত ব্যর্থতার পেছনের মানুষটি হল ফাতেমা, কিন্তু আসলে ঘুঁটি চালছেন স্বয়ং শেহজাদ চৌধুরী। একসময় ফাতেমা বুঝতে পারে যে তার পাশে থাকা গোলামই আসলে পর্দার আড়ালের আসল ক্ষমতার মালিক। এই নাটকের পরবর্তী পরিস্থিতি নিয়ে আপনি আর কি দেখতে চান জানান। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বটি যে অ্যাকশন, রোম্যান্স এবং সাসপেন্সে ভরপুর হতে চলেছে তা বলাই বাহুল্য। আপনাদের কি মনে হয়, শেজাদ কি পারবে দাউদ খানের পতন ঘটাতে? ফাতেমা কি সত্যি জানতে পারবে গোলামের স্মৃতি ফিরে এসেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।
ভিডিওটি ভালো লাগলে এবং এই নাটকের পরবর্তী সব পর্বের আগাম আপডেট ও নিখুঁত বিশ্লেষণ পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।